স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি ফারহানা রূপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলাদেশ ভারতের। দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশা। রাজশাহীতে সড়কে প্রাণ গেল ১৭ জনের। বাসের সঙ্গে সংঘর্ষের পর মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৮,৮৩০। নতুন ৩,৭৩৭ রোগী শনাক্ত। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলাদেশ ও ভারতের। এই লক্ষ্যে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ জানিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে আজ একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারতের সব দল ও মানুষ বাংলাদেশের বিষয়ে সবসময় একমত। বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। ঢাকা দিল্লি সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, এ সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না। মোদী বলেন, বঙ্গবন্ধু ছিলেন ভারতবর্ষের মুক্তি সংগ্রামের আশার আলো। বাংলাদেশ ও ভারত একই উন্নয়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে ভারতের দেয়া গান্ধী শান্তি পুরস্কার শেখ রেহানার হাতে তুলে দেন নরেন্দ্র মোদী। साथियों, भारत बांग्लादेश के संबंधों को मजबूत करने के लिए दोनों ही देशों के यूथ में ভারত বাংলাদেশের সম্পর্ক জোরদার করার জন্য দুটি দেশেরই তরুণদের মধ্যে আরও উন্নত যোগাযোগ সমান প্রয়োজনীয়। ভারত বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশের ৫০ তরুণ উদ্যোক্তাকে ভারতে আসার আমন্ত্রণ জানাতে চাই। 50 एंटरप्रेन्योर्स को भारत आमंत्रित करना चाहूंगा। দল মত নির্বিশেষে ভারতের জনগণ একটি বিষয়ে ঐক্যবদ্ধ হয়, সেটা হলো বাংলাদেশের কোনো বিষয় হলে তারা সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকে। কাজে ভারত শুধু আমাদের নিকটতম প্রতিবেশী বন্ধু রাষ্ট্রই নয়, ভারতের সঙ্গে আমাদের রয়েছে ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহ্যগত এবং ভৌগোলিক সেতুবন্ধন। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সঙ্গে ভারতের সরকার এবং সে দেশের জনগণ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এখানে দাঁড়ান, আগে যায় না, যাওয়ার পর তখন
দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু এবং ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী জাদুঘর উদ্বোধন হয়েছে। সেখানে পরিদর্শনে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাথে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা রয়েছেন এবং অন্যান্য কর্মকর্তাদের আমরা দেখতে পাচ্ছি তারা উদ্বোধন হওয়া এই জাদুঘরটি পরিদর্শন করছেন। আমরা বঙ্গবন্ধু এবং মহাত্মা গান্ধীর ছবি দেখতে পাচ্ছি এবং দুই দেশের জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি সেখানে রয়েছে এবং জাতির জনক বঙ্গবন্ধুর এবং তার কর্মময় জীবনের নানা আলোকচিত্র সেখানে শোভা পাচ্ছে। একটা ছবি হচ্ছে না, ফেস পাচ্ছি না তো, ফেস পাচ্ছি না। বঙ্গবন্ধু বাপু জাদুঘর পরিদর্শন করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেখানে ছিলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, ভারত থেকে 3 কোটি করোনা টিকার বাকি চালান ঠিক সময় আসবে। রোহিঙ্গা প্রশ্নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের ভূমিকাও চেয়েছে ঢাকা। আর অভিন্ন নদীগুলোর পানি বন্টনের প্রসঙ্গ নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরেছে জাতীয় পার্টি। হোটেল সোনারগাঁয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তাতে দুদেশের কানেক্টিভিটি বাড়ানো, রোহিঙ্গা সংকট ও করোনা ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়। পরে মন্ত্রী জানান, ভারত থেকে করোনা ভ্যাকসিনের চালান ঠিক সময় আসবে। আর রোহিঙ্গা প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতকে ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। রোহিঙ্গার ইস্যুতে তারা সিকিউরিটি কাউন্সিলের সদস্য হয়েছেন এবং তারা যদি এই ব্যাপারে আর একটু উদ্যোগ নেন সেই জন্য আমরা অনুরোধ করেছি। আর কোভিড কপারেশন যে এটা বিরাট একটা কাজ হয়েছে, যার ফলে আমরা ওনারা দিয়েছেন এবং আমরা আশা করতেছি আমরা যে এগ্রিমেন্ট করেছি 3 কোটি সেগুলো যথাসময় আসবে। এর আগে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির 4 নেতা। ভারতের সঙ্গে 54টি অভিন্ন নদীর প্রসঙ্গ তুলে তিস্তা চুক্তির বিষয়ে কথা বলেন তারা। আমরা বলেছি যে 54টা নদীর ব্যাপারই বলা হয়েছে যে এখানে পানি শেয়ারিংয়ের ব্যাপারে আমরা ওনার আন্তরিকতার বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তবে যে কোনো কারণেই হোক যেটা এখনও হয়নি, আমরা আশা করব যে ভবিষ্যতে যাতে এই সমস্যাটা উনি সমাধানের ব্যবস্থা করেন এবং উনি এছাড়া কানেক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে দুই দেশের জনগণের স্বার্থ রক্ষায় আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ঢাকার মিরপুর সেনানিবাসে 31 বারের রেওয়াজ বদলে 50 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতা। স্বাধীনতার 50 বছরের সূর্যোদয়ে জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোর 5:58 শহীদ বেদিতে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, তারপর ফুল দেন প্রধানমন্ত্রী। এ সময় 71-এর মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বিগলে বাজে করুণ সুর। অভিবাদন জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল। সাভারে শ্রদ্ধা জানানোর পর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ভোর 5:56
মিরপুর সেনানিবাসে 50 বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে সশস্ত্র বাহিনীর আর্টিলারি একটি দল। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীর কাটাখালীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন মাইক্রোবাসের সব যাত্রীসহ 17 জন। এদের 5 জনই রংপুরের পীরগঞ্জের দারিকাপাড়ার এক পরিবারের সদস্য, আরেক পরিবারে রয়েছেন 3 জন। এ ঘটনায় আহত 4 জন। মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের সংখ্যা বেড়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। শুক্রবার দুপুর 1:45 সিসিটিভি ফুটেজে দেখা যায় কালো মাইক্রোবাসটিকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে হানিফ পরিবহনের একটি বাস। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের চালক সহ 11 জন। দ্রুতই স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা চালান। পুলিশ জানিয়েছে রংপুরের পীরগঞ্জ থেকে 12 জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি যাচ্ছিল রাজশাহীর দিকে, আর হানিফ পরিবহনের বাসটি রাজশাহী থেকে যাচ্ছিল ঢাকায়। নগরীর কাটাখালী এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয় দুই গাড়ির। এরপরেই আগুন ধরে যায় মাইক্রোবাসটিতে। এই গাড়িটা রাজশাহীর দিক যাচ্ছিল, উনি রাজশাহী থেকে ঢাকার দিক যাচ্ছিলেন। যাই ওই গাড়িটা নিজের বাম সাইডে, ওই গাড়িটা এসে সামনাসামনি সঙ্গে এটা লাগার সাথে সাথে এটা গাড়ি আগুন ধরছে। আগুনটা ধরার কারণেই আর কি মহামারীটা বেশি বেড়ে গেছে। একটা বাস ওভারটেককে চলে গেছে, বুঝছেন, আর মাইক্রো আসছিল ওদিক থেকে, আর হানিফ আসছিল দিক থেকে, বুঝলেন, যাহা ওই বাসটা পার হয়ে তার মাইক্রো মাথা ঢুকা দিয়ে। গুরুতর আহত অবস্থায় 8 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বাসের চালক ও হেলপার সহ মারা যান 6 জন। মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যাওয়ায় এই হতাহতের ঘটনা। প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণেই আপনার ওই যে সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডার ছিল মাইক্রোবাসে, ওই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা টিম চলে আসে। আসার পরে আমাদের এখানে 6 জনের মতো উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায় রাজশাহী। আগুন নিভানোর পরে এখানে মাইক্রোর ভিতরে আমরা 11টা ডেড বডি পাই। এই ডেড বডিগুলো বের করে আমরা বডি ব্যাগে পূরণ করে আমরা পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছি। এরই মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় আরও 33 জনের মৃত্যু হয়েছে। গত 2 সপ্তাহ ধরে একটানা রোগী শনাক্তের হার ও মৃত্যুর ঊর্ধ্বগতিকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। আক্রান্তদের দ্রুত শনাক্ত করে আইসোলেশন ও কোয়ারেন্টাইন নিশ্চিত করার পরামর্শ তাদের। জনপ্রতিনিধি সহ সবাইকে নিয়ে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি বেসামাল হতে পারে বলে শঙ্কিত তারা। মার্চের 8 তারিখ থেকেই নিয়মিত বাড়ছে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। 23 মার্চ থেকে টানা 4 দিন রোগী শনাক্ত 3,500-এর ওপরে, মৃত্যুও 30-এর উপরে। ভ্রমণ, রাজনৈতিক নানা কর্মকাণ্ড, বিয়েসহ নিয়মিত জনসমাগম বাড়ার কারণেই করোনার সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী সপ্তাহে একটা আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো যে আমরা দ্বিতীয় ঢেউয়ে প্রবেশ করেছি এবং আমরা একটা খুবই জটিল, চ্যালেঞ্জিং এবং একটা বিপজ্জনক পরিস্থিতিতে আমরা পড়েছি। দেশের 224টি ল্যাবে 24 ঘন্টায় 27,299 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 3,737 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.69%। ঢাকা ও চট্টগ্রামে করোনা সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি, তাই এই দুই শহরের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রথম হচ্ছে যারা শনাক্ত হচ্ছেন তাদের আইসোলেশন নিশ্চিত করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা, তাদের সাথে লোকদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা। জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন একযোগে যদি আমরা কাজ করি, নিশ্চয়ই আমরা একে নিয়ন্ত্রণ করতে পারবো। গত 1 বছর যাবৎ আপনারা সব সময় বলছেন, আমরাও সব সময় বলছি, যথাযথ কর্তৃপক্ষ সব সময় বলছে যে মাস্ক পরতেই হবে। মাস্ক হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভ্যাকসিন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার করোনায় মারা যাওয়া 33 জনের মধ্যে পুরুষ 21 এবং নারী 12 জন। এ নিয়ে মোট প্রাণহানি 8,830 জনের। মোট আক্রান্তের সংখ্যা 5,88,132 জন। সুস্থ হয়েছেন আরও 2,057 জন। এ নিয়ে মোট সুস্থ 5,31,951। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের তুলনায় চিকিৎসার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। আইসোলেশন, কন্ট্যাক্ট ট্রেসিং, কোয়ারেন্টাইন, হাত ধোয়া, মাস্ক পরতে বাধ্য করা কার্যক্রম এখন উপেক্ষিত।
ফলে উচ্চে করোনা প্রতিরোধ না করতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যবিদরা। করোনা রোগী শনাক্ত, মৃত্যু ও সংক্রমণ হার প্রতিদিনই ভাঙছে রেকর্ড। গত বছরের একই সময়ের তুলনায় এবছর পরিস্থিতি আরও খারাপ। সংক্রমণ হার এখন 10 ছাড়িয়েছে। হাসপাতালে আবারও বেড়েছে করোনা রোগীর চাপ। বন্ধ হয়ে যাওয়া 6টি করোনা হাসপাতাল আবারও খোলার প্রস্তুতি চলছে। স্বাস্থ্য বিভাগ যখনই বলে আমাদের প্রস্তুতি আছে, তারা হাসপাতালের কথাটাই বলে। এটা ঠিক নয়। আমাদের অবশ্যই জোর দিতে হবে প্রতিরোধে। হাসপাতালে আমরা শুধু ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করে রোগী যদি আসতে থাকে, রোগীর অব্যাহত যদি স্রোত থাকে, তাহলে আমরা এটা সমাধান করতে পারবো না। নো মাস্ক নো সার্ভিস শিথিল হয়ে গেছে। মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধিতেও চরম অনীহা। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পদক্ষেপে সন্তুষ্ট নন জনস্বাস্থ্যবিদরা। প্রত্যেকটা কেস ধরে যদি এই ট্রেসিংটা করি এবং 8 জন 10 জন 20 জন 30 জন খুঁজে বের করতে পারি, খুঁজে বের করে প্রথম কাজ হবে তাদেরকে কোয়ারেন্টাইনে নেওয়া। কমিউনিটিতে আইসোলেশন সেন্টার দরকার। যারা মৃদু লক্ষণযুক্ত তারা যেন কমিউনিটি আইসোলেশন সেন্টারে থাকে। সেখানে সরকার এবং যারা স্থানীয় সমাজসেবক আছেন তাদেরকে দেখাশোনা করবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। একজন থেকে অন্যজনে ভাইরাস ছড়িয়ে পড়া রোধে কার্যকর ব্যবস্থার তাগিদ বিশেষজ্ঞদের। আইসিইউর খরচটা যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই, তাহলে আমাদের করোনার উৎসমুখেই যারা শনাক্ত হচ্ছেন তাদেরকে দেখভাল করার জন্য, তাদেরকে আইসোলেশন এবং কোয়ারেন্টাইন রাখার জন্য আমাদেরকে সেখানে বিনিয়োগ করতে হবে। লকডাউন না দিয়ে জনসমাগম কমাতে সরকারের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুক্রবার ছুটির দিনে অমর একুশে বইমেলায় ভিড় দেখা গেছে দর্শনার্থীদের। তবে তাদের বেশিরভাগই বই কিনতে নয়, গিয়েছেন ঘুরতে। মেলার 1 সপ্তাহ পরও তেমন বিক্রি না হয় হতাশ প্রকাশকরা। এভাবে চললে লোকসানে পড়ার আশঙ্কা তাদের। অমর একুশে বইমেলার 9ম দিন। শুক্রবার মহান স্বাধীনতা দিবসে ছুটির অবসরে মেলায় এসেছেন অনেকেই। অন্যান্য দিনের চেয়ে কিছুটা বেশি ছিল দর্শনার্থীর সংখ্যা। অনেকেই এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে। পোশাকে দেখা গেছে লাল সবুজের ছোঁয়া। আনিসুল হকের বই আর মোহাম্মদ জাফর ইকবালের বই কিনতে এসেছি। নিজে অটিজম নিয়ে কাজ করি, সে স্পেশাল বাচ্চাদের নিয়ে কোনো বই যদি বের হয়ে থাকে সেগুলো কালেক্ট করার চেষ্টা করব। করোনা পরিস্থিতিতে এবারের মেলায় যেমন পাঠক দর্শনার্থী কম, তেমনি বই বিক্রিও আশানুরূপ নয়। এর মধ্যে যা বিক্রি তাতে বরাবরের মতোই উপন্যাস ও গল্পের বইয়ের চাহিদাই বেশি। 19তম এটি আমার উপন্যাস জ্যোৎস্নাময়ী। এটি তৃতীয় লিঙ্গের মানুষের জীবন কাহিনী। তৃতীয় লিঙ্গের এক গুরুমা রাখি, তার জীবনের বিভিন্ন ঘটনা আমি এই উপন্যাসে লেখার চেষ্টা করেছি এবং সাধারণ মানুষের যাতে তৃতীয় লিঙ্গের প্রতি সবার মানবিক যে দৃষ্টি, এটা যাতে সম্প্রসারণ হয়, আমি এই উপন্যাসের মাধ্যমে সেটি চেষ্টা করেছি। মানুষের জীবন তো আসলে গল্পেরই জীবন, গল্প লেখা তো কখনো শেষ হয় না। আমি মনে করি একজন গল্পকার তার সারা জীবনের যে অভিজ্ঞতার যে গল্প তাটা লিখে শেষ করতে পারবে না। আমি হয়তো 250 গল্প লিখেছি, আমি যদি বেঁচে থাকি তাহলে আরও এরকম 250, 200, 300, 400 গল্প লিখব এবং এইরকম গল্পের কথা আমি বলেই যাব। শেষ করছি আজকের রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।